পদার্থবিজ্ঞানের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো শুনলে খুব সহজ মনে হয়, কিন্তু ভাবতে গেলে মাথা ঘুরে যায়। আজ আমরা ঠিক সেরকমই একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনকেও ভাবিয়ে তুলেছিল। প্রশ্নটা হলো, যখন কেউ চাঁদের দিকে তাকিয়ে থাকে না, তখন কি চাঁদটা আসলেই ওখানে থাকে? কি অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এই সহজ প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের বাস্তবতার প্রকৃতি নিয়ে এক অবিশ্বাস্য সত্যের চাবিকাঠি। এই কথাটা থেকেই বোঝা যায় আইনস্টাইনের মনের ভেতরের দ্বন্দ্বটা। উনি বিশ্বাস করতেন যে বাস্তবতার একটা নিজস্ব বস্তুনিষ্ঠ অস্তিত্ব থাকা উচিত। আমরা স্মতিম বা না স্মতিম তাতে কিছু এসে যায় না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছিল ঠিক তার উল্টো কথা, যা আইনস্টাইনের কাছে ছিল এক বিরাট ধাঁধার মতো। তো আইনস্টাইনের এই সমস্যাটা সহজভাবে বোঝার জন্য চলুন আমরা একটা চিন্তন পরীক্ষা বা গেডাঙ্কেন এক্সপেরিমেন্টের সাহায্য নিই। এই পরীক্ষাটা কোয়ান্টাম মেকানিক্সের সেই অদ্ভুত দিকটাই আমাদের চোখের সামনে তুলে ধরবে, যা আইনস্টাইনকে এতটা বিচলিত করে তুলেছিল। দেখা যাক এই যন্ত্রটা কিভাবে কাজ করে। আচ্ছা, কল্পনা করুন আমাদের কাছে মোট 3টে যন্ত্র আছে। একেবারে মাঝখানে একটা উৎস, যেটাকে আমরা বলছি সি, আর তার থেকে বেশ খানিকটা দূরে দুই দিকে রয়েছে দুটো ডিটেক্টর, এ এবং বি। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, এই 3টে যন্ত্রের মধ্যে কোনো রকম তার বা অন্য কোনো সংযোগ নেই। মানে এরা একে অপরের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। পরীক্ষাটা চালানো কিন্তু খুবই সহজ। প্রতিবার পরীক্ষা শুরুর আগে এ আর বি ডিটেক্টরের সুইচগুলো র্যান্ডামলি 1, 2 বা 3 এই 3টে পজিশনে যে কোনো একটাতে সেট করা হয়। তারপর সিতে থাকা বোতামটা টাপা হয়, আর তার কিছুক্ষণের মধ্যেই এ আর বি ডিটেক্টরে হয় একটা লাল নয়তো একটা সবুজ আলো জ্বলে ওঠে। ব্যাস, এটুকুই। তো এই পরীক্ষাটা একবার দুবার নয়, হাজার হাজার বার চালানো হলো। আর তারপর যখন সব ডেটা একসাথে মিলিয়ে দেখা হলো, তখন দুটো বেশ অদ্ভুত নিয়ম বেরিয়ে এলো। প্রথম নিয়মটা কিন্তু বেশ সোজাসাপটা। নিয়মটা হলো, যখনই ডিটেক্টর এ আর বি এর সুইচ একই নম্বরে সেট করা থাকে, ধরুন দুটোই 1-এ বা দুটোই 2-এ কিংবা দুটোই 3-এ, তখন ওদের আলোগুলো সব সময় একই রঙের জ্বলে। মানে হয় দুটোই লাল হবে, না হলে দুটোই সবুজ। এর কোনো ব্যতিক্রম নেই, একদম 100% নিশ্চিত। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দ্বিতীয় নিয়মটার মধ্যে। যখন আমরা সমস্ত পরীক্ষার ফলাফল একসাথে দেখি, সুইচের সেটিং কী ছিল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে, তখন দেখা যায় যে আলোগুলো ঠিক অর্ধেক সময় একই রঙের জ্বলছে, মানে লাল লাল অথবা সবুজ সবুজ, আর বাকি অর্ধেক সময় জ্বলছে ভিন্ন রঙের, মানে লাল সবুজ বা সবুজ লাল। ফলাফলটা একদম 50-50, পুরোপুরি র্যান্ডম। এখন প্রশ্ন হল, এই দুটো নিয়ম একসাথে কিভাবে সম্ভব? চলুন সবচেয়ে যৌক্তিক আর সাধারণ জ্ঞানের ওপর ভর করে একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা যাক। আইনস্টাইনও কিন্তু ঠিক এই পথেই ভেবেছিলেন। এটাই তো আসল প্রশ্ন। যেহেতু দুটো ডিটেক্টরের মধ্যে কোনো যোগাযোগ নেই, তাহলে যখনই ওদের সুইচ সেটিং এক হয়, ওরা প্রতিবার কিভাবে একদম নিখুঁতভাবে একই রঙের আলো জ্বালাতে পারে? ওদের তো এটা জানার কোনো উপায় নেই যে অন্য ডিটেক্টরের সুইচটা কোথায় সেট করা আছে বা কোন রঙের আলোটাই বা ওখানে জ্বলছে। এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা যেটা মাথায় আসে সেটা হলো, কণা দুটো যখন উৎস থেকে বেরোচ্ছে, তখনই ওদেরকে কিছু নির্দেশনা বা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, একটা জোড়ার দুটো কণাকেই হয়তো বলে দেওয়া হলো, যদি সুইচ 1-এ সেট করা হয় তাহলে লাল আলো জ্বালাবে, সুইচ 2 হলেও লাল, কিন্তু সুইচ 3 হলে সবুজ আলো জ্বালাবে। এই জিনিসটাকেই আমরা বলছি একটা নির্দেশনা সেট। এই নির্দেশনা সেটের আইডিয়াটা আমাদের প্রথম নিয়মটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয়। ভাবুন, যেহেতু কণাগুলো জানে না যে ওদের কোন সুইচ সেটিংয়ের মুখোমুখি হতে হবে, তাই ওদের কাছে 3টে সেটিংয়ের জন্য ইনস্ট্রাকশন থাকা দরকার। আর যেহেতু একটা জোড়ার দুটো কণার কাছেই একই ইনস্ট্রাকশন সেট থাকে, তাই যখন সুইচ সেটিং এক হবে, ওরা সব সময় একই রঙের আলো জ্বালাবে। একদম স্বাভাবিক, তাই না? কিন্তু এই স্বাভাবিক আর যৌক্তিক ব্যাখ্যাটা কি আমাদের দ্বিতীয় নিয়মটার সাথেও খাপ খায়? চলুন এবার একটু অঙ্ক কষে উত্তরটা খোঁজা যাক। আর এখানেই আমাদের চিন্তাভাবনার একটা নাটকীয় মোড় নিতে চলেছে। আসুন এই টেবিলটা একটু ভালো করে দেখি। ধরুন একটা কর্নার নির্দেশনা সেট হলো আর আর জি, মানে সুইচ 1 বা 2 হলে লাল আর সুইচ 3 হলে সবুজ। এখন দুটো ডিটেক্টরে মোট 9 রকম সুইচ সেটিং হতে পারে, তাই তো? দেখুন, যখন দুটো সুইচই 1 বা 2 হয়, যেমন 11, 22, 12 বা 21, তখন দুটোতেই লাল আলো জ্বলবে, মানে রং মিলে যাচ্ছে। আবার যখন দুটোই 3-এ সেট করা, তখনও দুটোতে সবুজ জ্বলবে, এক্ষেত্রেও রং মিলল। কিন্তু যখন একটা 1 বা 2 আর অন্যটা 3 হয়, যেমন 13, 31, 23 বা 32, তখন কিন্তু রঙগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে গুণে দেখলে কি দাঁড়ালো?
এই যে মোট 9টা কম্বিনেশন, তার মধ্যে 5টাতেই কিন্তু রং মিলে যাচ্ছে। 11, 22, 33, 12 আর 21। তার মানে 9 বারের মধ্যে 5 বার মিলছে। এটা হলো 5/9, যা কিনা প্রায় 56%। আর মজার ব্যাপার হলো, যে কোনো নির্দেশনা সেট যেখানে দুটো রং এক আর একটা ভিন্ন, যেমন RRG বা GGR, সেখানে সবসময় এই 5/9 হারেই মিল পাওয়া যাবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, নির্দেশনা সেট যাই হোক না কেন, RRG হোক, GGR হোক বা এমনকি RRG, যেখানে 100% সময় মিলবে, গড়ে মিলের হার কখনোই 5.9 বা 55.5% কম হতে পারবে না, হতেই পারে না। কারণ সবচেয়ে কম মিলের যে সম্ভাবনা, সেটাও 55.5%। আর ঠিক এই জায়গাতেই এসে আইনস্টাইনের এত সুন্দর, এত যৌক্তিক ব্যাখ্যাটা পুরোপুরি ধসে পড়ল। ভাবুন একবার, আমাদের সাধারণ জ্ঞান, আমাদের অঙ্ক বলছে যে নির্দেশনা সেট সত্যি হলে মিলের হার কমপক্ষে 55.5% হতেই হবে, এর নিচে নামা সম্ভবই না। কিন্তু বাস্তবে কি ঘটছে? আমাদের সেই 2 নম্বর নিয়মটা মনে আছে তো? বাস্তবে মিলের হার হচ্ছে ঠিক 50%। একটা বলছে 55.5-এর বেশি হতে হবে, আর একটা বলছে ঠিক 50। দুটো তো একসাথে সত্যি হতে পারে না। তার মানে আমাদের কমন সেন্স এখানে পুরোপুরি ভুল প্রমাণিত হলো। এই নির্দেশনা সেটের ধারণাটাই আসলে অসম্ভব। তাহলে এর মানে কি দাঁড়ালো? এই যে সাধারণ একটা ধাঁধা আমরা দেখলাম, এটা আসলে পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে গভীর বিতর্কগুলোর একটার খুব সহজ একটা রূপ। এই বিতর্কটা খোদ বাস্তবতার প্রকৃতি নিয়ে। এই বিতর্কের শুরুটা হয়েছিল 1935 সালে আইনস্টাইনের বিখ্যাত ইপিআর পেপার দিয়ে। তার প্রায় 30 বছর পর 1964 সালে জন বেল নামে একজন পদার্থবিদ একটা গাণিতিক উপায় বের করেন, যা দিয়ে পরীক্ষা করে দেখা সম্ভব যে আইনস্টাইনের ধারণাটা ঠিক নাকি কোয়ান্টাম মেকানিক্স। এবং অবশেষে 1982 সালে অ্যালিন অ্যাসপেক্টের যুগান্তকারী পরীক্ষা এই বিতর্কের একটা পাকাপাকি সমাধান করে দেয়। আইনস্টাইনের মূল আপত্তির জায়গাটা ছিল এই ধারণাটা, যাকে তিনি মজা করে বলতেন দূর থেকে ভুতুরে কাণ্ডকারখানা বা স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। তিনি এটা কোনোভাবেই মানতে পারতেন না যে এক জায়গায় একটা কণাকে মাপলে সঙ্গে সঙ্গে আলোর চেয়েও দ্রুত গতিতে বহু দূরে থাকা আরেকটা কণা প্রভাবিত হতে পারে। এটা তার কাছে জাদুর মতো মনে হতো। তার কাছে বাস্তবতা ছিল স্থানীয় বা লোকাল। এর মানে হল, কোনো কিছুর উপর প্রভাব ফেলতে হলে সেই প্রভাবকে স্থান আর কালের মধ্যে দিয়ে ভ্রমণ করে যেতে হবে। কোনো জাদুকরী তাৎক্ষণিক সংযোগ থাকতে পারে না। কয়েক দশক ধরে এটা ছিল মূলত একটা দার্শনিক বিতর্ক। কিন্তু বিজ্ঞান তো শেষমেশ তথ্যের ওপর নির্ভর করে, দর্শনের ওপর নয়। চলুন দেখি আসল পরীক্ষা নিরীক্ষা আমাদের কী জানাল। অ্যালাইন অ্যাসপেক্টের পরীক্ষাগুলো কোনো সন্দেহের অবকাশ না রেখেই প্রমাণ করে দিল যে আমাদের মহাবিশ্ব ঠিক সেই অদ্ভুত নিয়মটাই মেনে চলে, যা কোয়ান্টাম মেকানিক্স বলেছিল। মানে সেই অসম্ভব 50% পরিসংখ্যানটাই হলো আসল বাস্তবতা। আইনস্টাইনের স্থানীয় বাস্তবতার সুন্দর ধারণাটা ভুল প্রমাণিত হল। এর মানে কি? এর মানে হল, আমাদের এই মহাবিশ্ব আইনস্টাইন যা ভেবেছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি অদ্ভুত। কণাগুলো বহুদূরে থেকেও যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা থাকতে পারে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। এর মানে কিন্তু এই নয় যে আমরা আলোর চেয়ে দ্রুত গতিতে তথ্য পাঠাতে পারব, কারণ এই ভুতুরে সংযোগটা কেবল 2 জায়গার ডেটা মেলানোর পরেই বোঝা যায়, তার আগে নয়। শেষ পর্যন্ত এই উক্তিটাই হয়তো পুরো বিষয়টা সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। বাস্তবতার এই ছবিটা এতটাই অদ্ভুত যে এটা নিয়ে গভীরভাবে ভাবা এবং বিচলিত হওয়াই স্বাভাবিক। আমাদের আলোচনা শুরু হয়েছিল চাঁদকে নিয়ে একটা সহজ প্রশ্ন দিয়ে, কিন্তু দেখুন, শেষ পর্যন্ত এটা আমাদের মহাবিশ্বের মৌলিক প্রকৃতি সম্পর্কে এক অবিশ্বাস্য সত্যের দরজা খুলে দিল।